নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রিসেন্টলি আমি কলকাতা থেকে হায়দ্রাবাদ এসেছি বাই ফোর হুইলার। তো ফোর হুইলারে আস্তে আস্তে আমার কি কি চ্যালেঞ্জেস এসেছে, কত টাকা কি খরচা হয়েছে, কত টাকা টোল লেগেছে, কি কি প্রবলেমে আমাকে পড়তে হয়েছে, এ টু জি আমি তোমাদের সাথে আলোচনা করব। তো যদি তোমরা নতুন করে প্ল্যান করে থাকো কলকাতা থেকে হায়দ্রাবাদ আসার, অ্যান্ড দ্যাট টু বাই ফোর হুইলার মানে চার চাকার গাড়িতে যদি কেউ আসতে চাও, তো সেখানে তোমরা কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে, কত টাকা তোমাদের স্পেন্ড হতে পারে, একটা রাফ আইডিয়া তোমাদেরকে আমি দিতে পারবো। আর এর সাথেও আমার গাড়ির কতটা মাইলেজ এসেছে, আমি কত প্রত্যেকটা দিন কতটা কিলোমিটার করে কভার করেছিলাম, তো সেই সমস্ত জিনিস সবকিছু তোমাদের সাথে আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আমি বেসিক্যালি বাড়ি থেকে জার্নি শুরু করেছিলাম। তো আমার বাড়ি ডায়মন্ড হারবারে, কলকাতা ডায়মন্ড হারবার। তোমরা হয়তো জানো কলকাতা ডায়মন্ড হারবার কলকাতা থেকে প্রায় অলমোস্ট 30 কিলোমিটার দূরে ডায়মন্ড হারবার। তো সেখান থেকে আমি জার্নি শুরু করি। তো সকাল ভোর 4টের সময় বেরোনোর প্ল্যান ছিল, বাট ওই সময় খুব বৃষ্টি হতে শুরু করে। তো বৃষ্টি হওয়ার কারণে ভোর 4টেটা সকাল 7টা হয়ে যায়, এবং সকাল 7টা থেকে রেডি হতে হতে প্রায় অলমোস্ট পৌনে 8টার মতো বেজে যায়। তো আমি জার্নি শুরু করি অলমোস্ট 7টা 45-এ। তো সেখান থেকে জার্নি শুরু করে প্রথমে ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার থেকে অস্তি, অস্তি থেকে তারপর আমতলা ঢুকি, আমতলা ঢুকে সেখান থেকে আমি বেহালা হয়ে কলকাতা ঢুকি, ঠিক আছে। তো এরপরে ওখান থেকে আমার জার্নিটা শুরু হয়, আর আমি ওই দিন প্রথম দিন যেটা হচ্ছে 19 তারিখে আমি এসেছিলাম। তো 19 তারিখে আমি আসি ভুবনেশ্বরে, রাত তখন বাজে প্রায় 9টা বাজে। তো ভুবনেশ্বরে আমি ঢুকি। তো আমি ওখানে প্রথম দিনকে 19 তারিখে আমি সেখানে ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে গেছি অলমোস্ট প্রায় 4টের সময়, এবং 4টের সময় পেরিয়ে গিয়ে উড়িষ্যাতে ঢুকি, এবং উড়িষ্যা থেকে আমি 9টার সময় আমি ভুবনেশ্বরে আমি একটা হল্ট নিই, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা হলো কি না, আমার যে টোল ছিল বা যে গাড়ি ছিল, সে গাড়িতে কত কি অ্যাড্রেস দিয়েছে সেগুলো তো আমি আসছি পরে। বাট সবার আগে মাথায় রাখতে হবে যে কখনো কখনো বৃষ্টি আসছিল, কখনো কখনো নর্মাল ওয়েদার। তো যেদিনকে আমি বেরিয়েছিলাম সকালবেলাটা তো বৃষ্টি হচ্ছিল, আমি তখন বললাম। ভোরবেলা বেরোনোর প্ল্যান ছিল, আমি ভোরবেলা বেরোতে পারিনি, সকালবেলা বেরোতে হয়েছিল। তো কোথাও বৃষ্টি, কোথাও আবার ভালো ওয়েদার, এরকম পেয়েছিলাম। তো সকালবেলা একটানা জার্নি, মানে 8টা থেকে জার্নিটা শুরু করার পরে আমি অনেকটা চালিয়ে এসে প্রায় তো কলকাতা বিদ্যাসাগর সেতু পেরিয়েছিলাম, তখন বাজে প্রায় সময় অ্যারাউন্ড 10:30 বা এরকম হবে। তো সেখান থেকে বেরিয়ে আমি কোলাঘাট আসি, কোলাঘাটে এসে একটা লাঞ্চ করি। তো লাঞ্চ করার পরে আবার মানে কিছুক্ষণ মানে আধ ঘন্টা রেস্ট নিই, আবার আমি জার্নিটা শুরু করি। জার্নিটা শুরু করার পরে 4টার দিকে প্রায় আমি উড়িষ্যাতে ঢুকে যাই। ওকে। তো উড়িষ্যাতে আসার পরে আবার কিছুটা চালিয়ে তখন প্রায় 9টা বাজে একটা হল্ট নিই। রাত 9টা বাজে তখন একটা হল্ট নিই ভুবনেশ্বরে। ওই দিনের মতো ওই জার্নিটাই ছিল। ওই দিনকে আমি প্রায় অলমোস্ট সামওয়্যার অ্যারাউন্ড 525 কিলোমিটার ড্রাইভ করেছিলাম। অ্যান্ড তার পরের দিন, ওই দিনকে রেস্ট নেওয়ার পরে পরের দিন আমার যাত্রা ছিল, যেখানে ভুবনেশ্বর থেকে ভাইজ্যাগ আসার কথা ছিল বাই NH-16। ওই হাইওয়ে ধরেই আসার কথা, সেম হাইওয়ে যেটা দিয়ে আমি কলকাতা টু চেন্নাই যে হাইওয়ে NH-16, ওই হাইওয়ে ধরে আবার ভুবনেশ্বর থেকে ভাইজ্যাগ আসার কথা ছিল। তো ভুবনেশ্বর থেকে ভাইজ্যাগ আসার জন্য অলমোস্ট প্রায় ওই দিনকে আমার ছিল 440 কিলোমিটার একটা টার্গেট, যে টার্গেটটা আমাকে কমপ্লিট করতে হবে সো দ্যাট আই ক্যান রিচ ভাইজ্যাক বাই 9 o'clock। তো পরের দিনকে আমি আবার 10টায় বেরোই, সকাল 10টায়, যেহেতু পুরো হাইওয়ে ছিল। প্রথম দিনকে আমার সিটি ট্রাফিক ছিল, কলকাতার মতো অনেকটা জ্যাম ছিল, যে কারণে আমার অনেকটা সময় লেগে গেছিল। আর খুব হেক্টিকও ছিল, যেহেতু সিটি ট্রাফিকে ইউরোপ 10 বার ব্রেক করতে হয়, 10 বার অ্যাক্সেলারেট করতে হয়, তো সে কারণে খুব চাপ হচ্ছিল। বাট ইন কেস অফ হাইওয়ে, যেটা ভুবনেশ্বর থেকে আমি ভাইজ্যাক যাচ্ছিলাম, তো সেখানে খুব স্মুথ ছিল জার্নিটা। বিকজ অফ হাইওয়ে ট্রাফিক, হাইওয়েতে অত ট্রাফিক থাকে না, স্মুথলি যাওয়া যায়, অ্যান্ড পিপল আর ভেরি ডিসিপ্লিন। তো সেই হিসাব করে দেখতে গেলে আমার ওই দিনের জার্নিটা, সেকেন্ড ডে জার্নিটা খুব স্মুথ ছিল। ওকে। তো ওই দিনকে আমি প্রায় অলমোস্ট 440 কিলোমিটার মতো ড্রাইভ করি, এবং ভাইজ্যাগে এসে পৌঁছাই তখন প্রায় ওরকমই 9টা বাজে, রাত 9টা বাজে। অ্যান্ড পরের দিনকে যে বাকির জার্নিটা আমি পরের দিনকে করি। টোটাল আমি দুটো হল্ট নিই, দুটো হল্ট, একটা হল্ট ছিল আমার ভুবনেশ্বর, আর একটা হল্ট ছিল আমার ভাইজ্যাকে। তো ভাইজ্যাকের পরের দিনের যে জার্নিটা, সেটা হচ্ছে পরের দিনও আমি ঠিক ওইরকম ভাবে 10টা থেকে আবার শুরু করি। অ্যান্ড থার্ড দিনের যে জার্নিটা, সেটা কিন্তু এক্সট্রিম, মানে অনেকটা বেশি ছিল, বিকজ আমাকে কভার করতে হতো প্রায় 700 কিলোমিটার মতো, অলমোস্ট 660 কিলোমিটার। ওকে। তো একটা রাস্তা বন্ধ ছিল, যে কারণে আমাকে প্রায় অলমোস্ট অনেকটা বেশিও কভার করতে হয়েছে, সেগুলো আমি বলবো পরে। বাট ওই দিনকে, একদম লাস্ট দিনকে ভাইজ্যাক থেকে হায়দ্রাবাদ আসার জন্য আমাকে অলমোস্ট কভার দেখাচ্ছিল ম্যাপে যে 658 কিলোমিটার আমাকে কভার করতে হবে। অ্যান্ড ওই দিনকে এক্সট্রিম বৃষ্টি হতে শুরু করে, মানে যখন আমি অন্ধ্রপ্রদেশ ভাইজ্যাক থেকে বেরিয়ে যাচ্ছি, তখন খুব বৃষ্টি হতে শুরু করে, এবং গাড়ি চালানোর যে ভিজিবিলিটি দরকার সেটাও যথেষ্ট ছিল না। তো কোনো রকম ভাবে 60 70 এইরকম ভাবে এই স্পিডে আমাকে গাড়ি চালাতে হয়েছিল। তো এরপরে বিজয়ওয়াড়া থেকে বেরিয়ে যখন হায়দ্রাবাদের দিকে ঢুকতে থাকি, তখন অমরাবতী থেকে যে টার্নটা রয়েছে NH-65-এর, তো ওই রাস্তাটা যথেষ্ট ভালো, এবং ওয়েদার কন্ডিশনও যথেষ্ট ভালো ছিল, যে কারণে ওই রাস্তাতে অনেকটা বেশি স্পিডে এসে হায়দ্রাবাদ পৌঁছানোর চেষ্টা করি।
তো এরপরে হয় কি, একটা রাস্তা যেহেতু বন্ধ ছিল অ্যান্ড এখানে শুরু থেকে আমাদের জার্নিটা অনেকটা স্লো ছিল বিকজ অফ বাজে ওয়েদার, ভিজিবিলিটি কম ছিল, তো সেই কারণে আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। বাট যখন আমি চেষ্টা করলাম যে NH65 একটু বেশি টেনে দেওয়ার, মানে বেশি কিলোমিটার কভার করে নেওয়ার, তো সেখানে কিন্তু যথেষ্ট ইজি ছিল বিকজ অফ লো ট্রাফিক অ্যান্ড ওয়েদার খুব ভালো ছিল। তো সেটা পসিবল হয়েছিল, বাট ইনস্পাইট অফ এভরিথিং তাও আমি এখানে হায়দ্রাবাদে এসে পৌঁছেছিলাম তখন বাজে প্রায় 12:30টার মতো। সেগুলো টোল কত কি লেগেছে না লেগেছে, প্রত্যেকটা টোলের টাইমিং দেখলেও তোমরা বুঝতে পারবে কোন সময় আমি কোথায় ছিলাম। তো সেগুলো এবার নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। তো এটা বেসিক্যালি ব্রিফ আইডিয়া তোমাদেরকে দিয়ে দিয়ে রাখলাম যে এখানে আমি 3টে দিনে জার্নিটা কভার করেছিলাম। ফার্স্ট ডে আমি হল্ট করেছিলাম ভুবনেশ্বরের, সেকেন্ড ডে আমি হল্ট করেছিলাম ভাইজাকে, অ্যান্ড থার্ড ডেতে আমি পৌঁছে গেছিলাম হায়দ্রাবাদে। এর মধ্যে থার্ড ডে জার্নিটা এক্সট্রিম হাই ছিল বিকজ আমার অনেকগুলো কিলোমিটার, অনেকটা কিলোমিটার, অনেকটা রাস্তা কভার করতে হয়েছিল। অ্যান্ড কোথায় কতটা টোল লেগেছে, প্রত্যেকদিন কতটা কিলোমিটার কভার করেছি, কতটা মাইলেজ গেছে, কতটা মাইলেজ দিয়েছে, কত টাকা পেট্রোল গেছে, তো সবকিছু আমি তোমাদেরকে জানাবো। তো দেখতে থাকো ভিডিওটি। প্রথম দিনের জার্নিটা যদি তুমি দেখো, তো আমি এখানে ডায়মন্ড হারবার থেকে শুরু করি, এবং ডায়মন্ড হারবার থেকে শুরু করে তখন এখানে আমতলা, আমতলা হয়ে আমি এখানে কলকাতা ঢুকলাম। অ্যান্ড প্রায় 10:30টার দিকে আমি সেকেন্ড ব্রিজ পেরোই, যেটা বিদ্যাসাগর সেতু, এবং এখান থেকে পেরিয়ে আমি প্রায় এই রাস্তা ধরে, যেটা NH16, তো এই রাস্তা ধরে আমি প্রায় এখানে আসি কোলাঘাটের কাছে। অ্যান্ড কোলাঘাটের কাছে এসে আমি একটা রেস্ট করি বিকজ অফ আমার মানে সারাদিন ধরে গাড়ি চালিয়ে প্রায় 8টার দিকে বেরিয়েছিলাম। 8টার দিকে বেরোনোর পর আমার লাঞ্চ বা ব্রেকফাস্ট কিছু হয়নি সেভাবে, তো আমি ডিরেক্ট ওখানে ব্রেকফাস্ট করে নিই এইখানে কোলাঘাটে। তো যেখানে আমি সেরি পাঞ্জাবে ওখানে এসে উঠেছিলাম, ওখান থেকে একটা ভালো ব্রেকফাস্ট করি। অ্যান্ড ব্রেকফাস্ট করার পরে আমি আবার চালাতে শুরু করি, এবং মাঝে মাঝে 10 মিনিট বা 5 মিনিটের কোনো ব্রেক নিই, এবং ব্রেক নিয়ে চা খাওয়ার জন্য বা জল খাওয়ার জন্য যে ব্রেকগুলো নিই, তো সেগুলো নিয়ে আমি প্রায় ভুবনেশ্বরে পৌঁছাই, তখন বাজে প্রায় রাত 9টা। তো এই মুহূর্তে মানে অলমোস্ট প্রায় 4টের দিকে এই জায়গাটা যেখানে তুমি দেখতে পাচ্ছ বর্ডার রয়েছে, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যার যে বর্ডার, এটা প্রায় আমি পেরিয়ে যে জলেশ্বর যে জায়গাটা রয়েছে, তো এই জায়গাটা আমি পেরিয়ে যাই প্রায় 4টের দিকে, বিকাল 4টের দিকে। পেরিয়ে আমি এখান থেকে প্রায় ভুবনেশ্বর ঢুকতে শুরু করি। অ্যান্ড ভুবনেশ্বরে ঢুকে দেখি তখন বাজে প্রায় রাত সন্ধে, সরি, রাত 9টা বাজে প্রায় ভুবনেশ্বরে। ওকে, তো এখানে আমি যদি তোমাদেরকে একটা ফটো দেখাই, এই ফটোতে তুমি আমার গাড়ির ডিটেলসটা দেখতে পাবে, আমি ওই দিনকে কতক্ষণ গাড়িতে ছিলাম। তো অলমোস্ট যদি দেখো, আমি ওই দিনকে কভার করেছিলাম 525 কিলোমিটার, অ্যান্ড টোটাল আমার ট্রাভেল টাইম ছিল 13 ঘন্টা 44 মিনিট। তো তোমরা বুঝতে পারছো, সকাল 8টা থেকে আমি জার্নি শুরু করেছিলাম, অ্যান্ড রাত 9টায় আমি শেষ করেছিলাম। তো এখানে প্রায় জার্নি অনেকটা দেখাচ্ছিল, 13 ঘন্টা 44 মিনিট। ওকে, যেখানে আমার ফুয়েল ইকোনমি যদি দেখি 19.4 কিলোমিটার, অন অন অ্যাভারেজ 19 কিলোমিটার আমার একটা অ্যাভারেজ দিচ্ছিল, যেখানে আমার টপ স্পিড ছিল ওই দিনকে 117 কিলোমিটার, অ্যাভারেজ স্পিড 44 কিলোমিটার। তো বেসিক্যালি আমি এখানে ফান্ডাটা তোমাদেরকে বলছি, আমার যেহেতু এখানে এই যে রাস্তাটা আমার বাড়ি থেকে তোমার কলকাতা ঢুকতে, এই ডায়মন্ড হারবার থেকে কলকাতা ঢুকতে যে রাস্তাটা, এখানে অত্যন্ত ট্রাফিক অ্যান্ড সিটি ট্রাফিক হওয়ার কারণে আমার ফুয়েল ইকোনমিও কম দিচ্ছিল, অ্যান্ড তার সাথে সাথে আমার মাইলেজও অনেক কম দিচ্ছিল। ওকে, অ্যান্ড সেখান থেকে আমার সময় অনেকটা বেশি লাগছিল, বারবার অ্যাক্সেলারেশন, বারবার ব্রেকিং, তো সেই কারণে কিন্তু খুব হেক্টিক হয়ে উঠেছিল জার্নিটা। প্রথমে প্রথমে এই রাস্তাটুকু পেরোতে আমার প্রায় 3-4 ঘন্টা কেটে যায়, অ্যান্ড সেখান থেকে প্রায় আমি কলকাতা ঢুকে, ওই যেহেতু বললাম সেকেন্ড ব্রিজ পেরেছিলাম, তখন প্রায় বাজে 10:30। তো সেখান থেকে ওই জার্নিটা থেকে প্রায় পেরিয়ে এসে NH16 ধরার পরে জার্নিটা অনেক স্মুথ হয়ে যায়, অ্যান্ড স্মুথ হয়ে যাওয়ার পরে কিন্তু আমার ফুয়েল ইকোনমি অনেকটা বুস্ট হয়ে যায়, অ্যান্ড মাইলেজও অনেকটা বেশি পেতে থাকি আমি। অ্যান্ড জার্নি তো অবভিয়াসলি জার্নি স্মুথ হয়ে যায় যখন ট্রাফিক কম, লো ট্রাফিকে হাইওয়েতে, তখন ডেফিনেটলি তখন জার্নিটা অনেক ইজি হয়ে যায়। তো সেটা হয়ে গেছিলো। তো পরের দিনকে, এটা হচ্ছে ফার্স্ট দিনের গল্প, 19 তারিখের গল্প, যেখানে আমি ডায়মন্ড হারবার থেকে প্রায় ভুবনেশ্বরে আসি। অ্যান্ড সেখানে আমার অন অ্যাভারেজ আমি প্রায় পুরো 19 কিলোমিটার মতো অ্যাভারেজ পাই গাড়িতে। অ্যান্ড সেখানে প্রথম দিনকে আমি কভার করি 525 কিলোমিটার। এবারে যদি আমি সেকেন্ড দিনের কথা বলি, তো সেকেন্ড দিনকে আমি কভার করেছিলাম ভুবনেশ্বর থেকে ভাইজ্যাক। তো ভাইজ্যাক কভার করেছিলাম, জাস্ট এ মোমেন্ট, ইয়া। তো ভুবনেশ্বর থেকে ভাইজ্যাক আমি কভার করি পরের দিনকে, যেখানে ম্যাপে আমার ডেস্টিনেশন সামওয়্যার অ্যারাউন্ড 440 কিলোমিটার দেখাচ্ছিল। যদি তোমরা এখানে দেখো, ভাইয়া চেন্নাই কলকাতা হাইওয়ে NH16, তো এই রাস্তাটা ধরেই আমি আসি ওই দিনকে। তো এই রাস্তাটা যদি তোমরা দেখো, প্রায় এখানে আমাকে দেখাচ্ছে 7 ঘন্টা 59 মিনিট লাগবে। তো আমি এই দিনকে জার্নিটা শুরু করি সকাল 10টার সময়, অ্যান্ড সকাল 10টায় ভুবনেশ্বর থেকে বেরোই, অ্যান্ড ভুবনেশ্বর থেকে বেরিয়ে আমি এখানে ভাইজ্যাকে ঢুকি, তখন বাজে প্রায় রাত 9টার মতো বাজে। ওকে, তো এখানে আমি যখন ঢুকছিলাম, তখন NH16 আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ খুব ভালো, রাস্তা অনেকটা ফাঁকা, কোথাও বৃষ্টি, কোথাও যেমনটা হয় আর কি ওয়েদার, একটু কিছুটা রাস্তা পেরিয়ে গেলে আবার বৃষ্টি নেই, একদমই বৃষ্টি নেই, আবার অনেকটা খুব বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। তো যেখানে কোথাও বৃষ্টি হচ্ছে সেখানে আমি খুব স্লো যাচ্ছিলাম, এবং যেখানে বৃষ্টি নেই সেখানে মোটামুটি ভালোভাবেই আমি চালাচ্ছিলাম, বিকজ অফ গুড ওয়েদার, ভিজিবিলিটি অনেক ভালো ছিল। তো যখন আমি রাত্রিবেলা ভাইজ্যাকে ঢুকছিলাম, তখন এটা কিন্তু একটা সিটির মধ্যে, একটা সিটির প্রান্তে একদম ভাইজ্যাক পুরো বিচটা রয়েছে। তো সেখানে আমি দেখলাম যে প্রচুর সিটি ট্রাফিক,
তো সিটি ট্রাফিকের জন্য আমার অনেকটা সময় লেগে যায়, প্রায় 1-1.5 ঘন্টা ওই সিটি ট্রাফিকেই আমি আটকে থাকি বিকজ অফ ট্রাফিক। অ্যান্ড তারপরে পরের দিনকে এখানে আমি স্টে করি ভাইজ্যাগে। তো ভাইজ্যাগে স্টে করার পরে এটা ছিল 440 কিলোমিটারের জার্নি। তো এবার যদি তোমাদেরকে আমি পরের দিনের এটা দেখাই, এটা ছিল 19 তারিখে, যেটা আমি ফার্স্ট দিন 525 কিলোমিটার কভার করি। এটা হচ্ছে 19 তারিখের যেটা। তো তোমরা এখানে দেখতে পাবে 431 কিলোমিটার আমি কভার করেছিলাম সেকেন্ড ডেতে, 20 জুলাই। তো এখানে আমার টোটাল ট্রাভেল টাইম ছিল 8 ঘন্টা 10 মিনিট। অ্যান্ড ফুয়েল ইকোনমি আমি যথেষ্ট ভালো পেয়েছিলাম, 20 কিলোমিটার পার লিটার, রাইট? তো যেটা যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড এখানে টপ স্পিড ছিল 108 কিলোমিটার পার আওয়ার। তো এই দিনকে আমি কিছু জিনিস ফলো করেছিলাম, যেমন ধরো ক্রুজ কন্ট্রোল যদি তোমরা গাড়ি চালাও তোমরা অবভিয়াসলি জানবে। তো ক্রুজ কন্ট্রোল আমি অন করে দিয়েছিলাম। আই ওয়াজ মেনটেনিং স্পিডস আমার অ্যারাউন্ড 90 কিলোমিটার পার আওয়ার। তো ওই 90 কিলোমিটার আমি ক্রুজ কন্ট্রোল অন করে দিয়েছিলাম, যেখানে দেখছিলাম ট্রাফিক মডারেট রয়েছে, ট্রাফিক অনেক কম রয়েছে। আই ওয়াজ নট অ্যাক্সেলারেটিং টু মাচ। তো আমি ক্রুজ কন্ট্রোল অন করে দিয়ে জাস্ট মানে স্টিয়ারিংটাকে ঘোরাতে শুরু করেছিলাম, বিকজ আমার ওই ক্রুজের রাখলে বেসিক্যালি কী হয়, তো ওখানে তুমি অ্যাক্সিলারেট করছো না, ব্রেকিং করছো না, গাড়িটা ওর স্পিডে চলতে থাকে। তো এখানে মাইলেজ অনেক বেশি ভালো পাওয়া যায়। তো সেইটা অন করে কিন্তু আমার ফুয়েল ইকোনমি অনেক বেশি ছিল, প্রায় 20 কিলোমিটার কাছাকাছি, 20 kmpl। তো সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। অ্যান্ড ওই দিনকে আমি কভার করেছিলাম 431 কিলোমিটার। তো উড়িষ্যা আমি পেরিয়ে গেছিলাম তখন প্রায় বাজে 1টা মতো, দুপুর 1টা মতো। এবং দুপুর 1টার পরে আমি সকাল 10টায় বেরিয়েছিলাম ভুবনেশ্বর থেকে, দুপুর 1টার দিকে আমি পেরিয়ে গেছিলাম উড়িষ্যা। সরি 1টা বা 2টো হবে এরকম। তো উড়িষ্যা পেরিয়ে যাই এবং তারপরে আমি অন্ধ্রপ্রদেশে ঢুকতে শুরু করি। অ্যান্ড ভাইজ্যাগে ঢুকে যাই। ভাইজ্যাগে পৌঁছাই আমি রাত 9টার দিকে। ওকে, যেটা 431 কিলোমিটার একটা জার্নি ছিল। এরপরে আমার জার্নি শুরু হয় যেটা ভাইজ্যাগ থেকে হচ্ছে আমার হায়দ্রাবাদ। যে ভাইজ্যাগ থেকে হায়দ্রাবাদের জার্নিটা এক্সট্রিমলি হেক্টিক ছিল, বিকজ ওই দিনকে আমার অনেকটা বেশি রাস্তা কভার করতে হতো। সেই রাস্তাটা আমি তোমাদেরকে দেখাই কোন রাস্তা দিয়ে আমি এসেছিলাম। তো এখানে এখন অবধি আছি আমরা NH-16-এ। এরপরে যে রাস্তাটা সেইটা হচ্ছে, তো আমি যেটাতে থাকি সেটা হচ্ছে DLF সাইবার সিটি হায়দ্রাবাদ। তো এখানে এই রাস্তাটা যদি তোমরা দেখো, তো এখানে এই হচ্ছে রাস্তা, যেখানে হচ্ছে কিছুটা রাস্তা আমার NH-16-এ আছে, কিছুটা রাস্তা আমার NH-65-এ আছে। ওকে, তো এই রাস্তাটা যদি তোমরা দেখো, তো আমি ভাইজ্যাগ থেকে পরের দিন সকালবেলা আবার সেমভাবে জার্নিটা শুরু করি, যেখানে সকাল 10টার সময় আমি জার্নি শুরু করি। এবং সকাল 10টার সময় জার্নিটা শুরু করার পরে প্রায় বিজয়ওয়াড়াতে এসে পৌঁছে তখন বেজে গেছে 5টা, বিকজ অফ ব্যাড ওয়েদার, এক্সট্রিম বৃষ্টি। লাস্ট দিনকে এক্সট্রিম বৃষ্টি, ভিজিবিলিটি খুবই কম, যেখানে আমি 60-70 খুব কষ্ট করে মেনটেন করছিলাম। আর প্রত্যেকটা গাড়ি কিন্তু ওইরকম 60-70, আমার সামনে আগে পিছিয়ে যত গাড়ি ছিল সবাই ওইরকম 60-70 মেনটেন করছে, বিকজ অফ ব্যাড ওয়েদার। ভিজিবিলিটি খুবই খারাপ, খুবই বাজে। তো সেই জন্য কিন্তু সব গাড়িগুলোই ভীষণ স্লোভাবে চলছিল বিকজ অফ ব্যাড ওয়েদার। ওকে, তো তারপর যখন আমি বিজয়ওয়াড়া পেরোলাম এবং বিজয়ওয়াড়া ছেড়ে যখন বেরিয়ে যাচ্ছি সন্ধ্যের দিকে, তখন আমি অমরাবতী থেকে টার্নটা নিয়েছিলাম। টার্নটা নেওয়ার পর NH-65-এ আমি উঠে গেলাম। যদি তোমরা এই ম্যাপ দেখেও বুঝতে পারবে। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা এখানে অবধি আসছে তোমার NH-16। তারপরে এই যে অমরাবতী, এই জায়গাটা হচ্ছে অমরাবতী। এই অমরাবতী থেকেই আমি লেফট নিয়ে নিলাম এবং যেখানে হচ্ছে NH-65 শুরু হয়ে গেল। ওকে, NH-65-এ শুরু হয়ে গেল। অ্যান্ড এখান থেকে রাস্তাটা অনেকটা ভালো, ওয়েদারও যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড এখানে আশ্চর্যজনকভাবে আমি এই রাস্তাটাতে প্রচুর বৃষ্টি পেয়েছিলাম, বাট এই যে NH-65 এখানে আমি বৃষ্টি পাইনি। রাস্তা খুব ভালো, ভিজিবিলিটি যথেষ্ট ক্লিয়ার। তো সেখানে আমি অনেকটা স্পিডে গাড়িটা চালিয়ে চেষ্টা করলাম হায়দ্রাবাদে তাড়াতাড়ি ঢোকার। বাট তাও যেহেতু আমি এখানে অনেকটা ভীষণ স্লোভাবে চালিয়ে এসেছি, 60-70-তে এসেছি প্রায় অনেকগুলো সময় ধরে, মানে ধরো 3-4 ঘন্টা আমি ওরকমভাবে স্পিডে এসেছি বিকজ অফ বাজে ওয়েদার অ্যান্ড বাজে ভিজিবিলিটি, খুব কম ভিজিবিলিটির জন্য। তো সেই কারণে কিন্তু আমার এখানে অনেকটা পিছিয়ে ছিলাম আমি এই রাস্তাতে, মানে এক্সপেক্টেডভাবে। তো তারপরে কি হলো, এখানে ভালো ওয়েদার হওয়ার কারণে আমি যথেষ্ট চেষ্টা করেছি যতটুকু সম্ভব চালিয়ে যাওয়ার। এবং এখানে কিন্তু একটা মজার জিনিস হচ্ছিল যে আমাদের একটা রাস্তা বন্ধ ছিল। রাস্তা বন্ধ থাকার কারণে আমার কিছুটা ঘুরতেও হয়েছিল এখানে। তো যে কারণে বিজয়ওয়াড়ার থেকে কিছুটা ঘোরার পরে বিজয়ওয়াড়ার ট্রাফিকে আমি ঢুকে যাই। অ্যান্ড তারপর একটা ফ্লাইওভার নিতে হতো, সেই ফ্লাইওভারটা না নিয়ে আমি নিচে আটকে যাই বিজয়ওয়াড়া সিটি ট্রাফিকের মধ্যে আটকে যায়, যেখানে আমার প্রায় আধ ঘন্টা আবার ওয়েস্টেজ হয়ে যায়। তো ওই সমস্ত কারণের জন্য আবার অনেকটা লেট হয়ে যায়। তো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে ফ্লাইওভারটা নিতে বলছে, ওই ফ্লাইওভারটা নিতে হবে। ওই ফ্লাইওভারটা মিস করে গেলে অনেকটা সময় ওয়েস্টেজ হয়ে যাবে। তো যেটা আমার জন্য হয়েছিল, একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি তোমাদেরকে দিলাম। তো ফ্লাইওভারগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে, কোন ফ্লাইওভার বলছে টার্ন লেফট টার্ন রাইট ফ্লাইওভার, সেই জিনিসগুলো মাথায় রেখে এগিয়ে যেতে হবে। তারপরেও যখন আমি এখানে চলে এলাম, আমি যখন হায়দ্রাবাদে ঢুকলাম, এখানে এসে দেখি আমার পেট্রোল একদম লো হয়ে গেছে। আমি সারাক্ষণ ধরে MID-তে মানে ম্যাপটা দিয়ে রেখেছিলাম। ম্যাপটা দিয়ে রাখার পর আমার পেট্রোল কতটুকু রয়েছে না রয়েছে সেই ব্যাপারে আমি কিন্তু অতটা খুব একটা কেয়ার করিনি, বিকজ আমি ওই দিনকে আবার ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছিলাম। আমি প্রত্যেক দিন 3 দিনই ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। প্রথম দিন যখন বেরিয়েছিলাম তখন সকালবেলা বেরিয়ে সঙ্গে সঙ্গে ফুল ট্যাঙ্ক করেছিলাম। অ্যান্ড সেকেন্ড দিনকে বেরিয়ে আবার ফুল ট্যাঙ্ক করেছিলাম। অ্যান্ড থার্ড দিনকে আবার যখন বেরোয় সেখানেও ফুল ট্যাঙ্ক করেছিলাম। বাট ফুল ট্যাঙ্কটা করার পরেও আমি দেখলাম যে গাড়িটা আবার মানে পেট্রোল কম হয়ে গেছে।
যখন আমার প্রায় অলমোস্ট 100 কিলোমিটার কাছাকাছি, তখন আমার কাছে একটা নোটিফিকেশন হলো, গাড়ি বলছে যে ইউ হ্যাভ এ ভেরি লো ফুয়েল, প্লিজ রিফুয়েল। তো এখানে আমি কি করলাম, ইমিডিয়েটলি আমি তখন অলরেডি হাইওয়ের মধ্যে রয়েছি, এবং হাইওয়ের পাশে এমন একটা জায়গাতে যে আমার আশেপাশে কোনো পেট্রোল পাম্পও আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি বাট আমার যে আমি এদিকে যাচ্ছি এদিকে আমি পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি না, ওদিকের ওই রাস্তাতে দেখতে পাচ্ছি পেট্রোল পাম্প রয়েছে। তো এই ধরনের অনেক প্রবলেম আমি ফেস করেছি ওই দিনকে। তারপর অনেকটা বেরিয়ে, হাইওয়ে থেকে একটু বেরিয়ে সরে গিয়ে আমি যখন সার্ভিস রোডে ঢুকলাম, সার্ভিস রোডে এদিক ওদিকে একটু খুঁজে খাজে আমি দেখলাম একটা জায়গাতে 12টার আগে পেট্রোল পাম্প খোলা রয়েছে। অনেক জায়গাতে ফোন করলাম, ফোন করছি, সেদিনকে একটা ইট ওয়াজ এ ভেরি ক্রাইসিস ডে। আমি সেই প্রবলেমগুলোতেও পড়েছিলাম। বাট এখানে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে পেট্রোল কতটুকু রয়েছে, অলওয়েজ বি অ্যালার্ট, কতটা পেট্রোল রয়েছে গাড়িতে সেই বুঝে কিন্তু হাইওয়েতে থাকতে হবে, সবসময় পেট্রোল ভরে রাখো। আমি সেই দিনকে আমি ভেবেছিলাম কি হবে, যে ফুল ট্যাঙ্ক নিয়ে নিয়েছি, ফুল ট্যাঙ্ক আমার অবভিয়াসলি পৌঁছে যাবে। বাট যেহেতু ওই বললাম একটা রাস্তা বন্ধ ছিল, অ্যান্ড ওই রাস্তা বন্ধ থাকার কারণে আমাকে অনেকটা ঘুরতে হয়েছিল, অ্যান্ড ওই ঘুরতে হওয়ার কারণে আমার অনেকটা পেট্রোল চলে যায়। ওকে, তো তারপরে আমি 12টার আগে আমি একটা পেট্রোল পাম্পে যাই, এবং পেট্রোল পাম্পে গিয়ে একটা ইমিডিয়েটলি পেট্রোল ভরে নিই, অ্যান্ড ভরে নেওয়ার পরে আমি আবার আমার লোকেশনে পৌঁছে যাই। তো সেই দিনকে যখন আমি হায়দ্রাবাদ পৌঁছালাম তখন অলমোস্ট বাজে সামওয়্যার অ্যারাউন্ড 12:30 বা 1টা বাজে। তো তারপর আমি এই পেট্রোলের গল্পটা মিটিয়ে আমি পেট্রোল ভরে নিয়ে আমি আমার হায়দ্রাবাদে আমার লোকেশনে পৌঁছে যাই। ওকে, তো এই ছিল গল্প যে আমি আমার জার্নিটাকে কীভাবে কী করলাম। আচ্ছা, লাস্ট দিনের আমি কতটা পেট্রোল গেছে না গেছে সেই জিনিসটাও আমি তোমাদেরকে দেখাতে চাই। তো এটা হচ্ছে 19, এটা হচ্ছে 21। তো এই জিনিসটা যদি তোমরা দেখো, তো এখানে আমি ডিস্টেন্স কভার করেছিলাম 711 কিলোমিটার। টোটাল ট্রাভেল টাইম ছিল আমার 15 আওয়ার্স। আমি সকাল 10টা থেকে শুরু করেছিলাম, তখন বাজে প্রায় রাত 1টা বা 1:30, তখন আমি জার্নিটা কমপ্লিট করি। অ্যান্ড আমার যদি তোমরা দেখো ফুয়েল ইকোনমি 17.6, তো অলমোস্ট সামার অ্যারাউন্ড 17.5-এর মতো আমার ফুয়েল ইকোনমি দিচ্ছিল। অ্যান্ড আমার টপ স্পিড ছিল সামার অ্যারাউন্ড 131 কিলোমিটার পার আওয়ার। তো এখানে বেসিক্যালি ওই দিনকে হয়েছিল কি, আমি অ্যাক্সিলারেট করছিলাম বেসড অন দ্য ট্রাফিক। যেখানে আমি দেখছি যে ট্রাফিক কম রয়েছে সেখানে আমি কোথাও কোথাও 110, 115তেও গেছি, কোথাও কোথাও ট্রাফিক কম ছিল সেখানে আমি অনেক কমেও গেছি। বিকজ তোমাদেরকে আমি বললাম, যত বিজয়ওয়াড়া অবধি আসা অবধি কিন্তু আমার কাছে খুব বাজে ভিজিবিলিটি ছিল, যেখানে আমি 70 বা 60 এরকম মেনটেন করছিলাম। যখন আমি বিজয়ওয়াড়া পেরিয়ে যাই, রাস্তা ভালো হতে শুরু করে, NH65 খুব ভালো ওয়েদার থাকে, ভিজিবিলিটি অনেকটা বেটার হয়। তো তারপর থেকে আমি টপ স্পিড মানে যেটা এখানে দেখাচ্ছে 131, তো ওর কাছাকাছি আমি ট্রেন করতে শুরু করি, বিকজ অফ আই হ্যাভ টু রিচ দ্য ডেস্টিনেশন আর্লি, অনেকটা রাত হয়ে যাবে না হলে। তো যেই কারণে কিন্তু এই জিনিসটা করি, অ্যান্ড যে কারণে আমি সেকেন্ড দিনের যে ফুয়েল ইকোনমি ছিল যেটা সামহার অ্যারাউন্ড 20 পয়েন্ট সামথিং ছিল, তার থেকে অনেকটা বেশি নিচে নেমে যায়, 17.60। ওকে, সো সেকেন্ড দিনকে আমার ছিল 20 কিলোমিটার সামথিং, 20 kmpl। ওকে, সেকেন্ড দিনকে আমার হয়ে যায় 17.6। তো বিকজ অফ দ্য ড্রাফট অ্যাক্সিলারেশন, তো আমি চেষ্টা করি যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া যায়, তো যে কারণে আমার পেট্রোল ইকোনমি ওই দিনকে ড্রপ করে যায়। তো এরপর আসি কত টাকা টোল লেগেছে, কোন কোন জায়গাতে আমি কত টাকা টোল দিতে হয়েছে না হয়েছে, তারপর আমি বলবো কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, অ্যান্ড টোটাল কত টাকা খরচা হয়েছে। তো এরপর আমি বলি যে কোথায় কত টাকা টোল দিতে হয়েছে আমাকে। প্রথম টোলটা দিতে হয়েছিল প্রায় 10:30টার দিকে, আমার যেটা ছিল বিদ্যাসাগর সেতুর কাছে, অ্যান্ড সেখানে আমার 10 টাকা টোল দিতে লেগেছিল। তারপর হচ্ছে ধুলাগড়ের একটা টোল প্লাজা, যেখানে আমার প্রায় 135 টাকার টোল লাগে। ওকে, অ্যান্ড তারপরে দেবরাজ যে টোল প্লাজা যেটা পশ্চিম মেদিনীপুরে রয়েছে, প্রায় 80 টাকার টোল নেয়। অ্যান্ড তারপরে নিয়ার খড়গপুর যেটা রামপুরে টোল প্লাজা, সেখানে আমার 100 টাকার মতো টোল নেয়। ওকে, অ্যান্ড এই ছিল 4টে টোল, যে 4টে টোল ছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। ওকে, অ্যান্ড এই সবগুলো টোল কিন্তু মোস্ট অফ দ্য, যেমন NH16-এর ওপরেই কিন্তু আমার 3টে টোল গেছে, যেখানে প্রথম দিনের যে টোলটা গেছে যেটা ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে গেছে সেটা হচ্ছে আমার টোটাল 325 টাকা। ওকে, এছাড়া প্রথম যেমনটা তোমাদেরকে বললাম, আমি 4টের দিকে প্রায় উড়িষ্যাতে ঢুকে যাই, অ্যান্ড তারপরে যে টোলগুলো আসতে থাকে সেগুলো কিন্তু সব উড়িষ্যাতে আসতে থাকে। ওকে, ওই দিনকে আমার লাস্ট টোল যেটা ছিল, এখানে যদি তোমরা দেখো, এই দিনকে আমার লাস্ট টোল ছিল 19 তারিখে লাস্ট টোল ছিল 8টার সময়, প্রায় 8টার দিকে, 19টা 54 মানে 8টার দিকে ধরো। তো যেটা ছিল নিয়ার কটকের কাছে আমার লাস্ট টোল ছিল, যেখানে 159 টাকা নেয়। তো এই দিনকে আমি যদি তোমাদেরকে ডে ওয়াইজ দেখাই, আমার ডে ওয়াইজ দেখো 19 তারিখে আমার টোটাল টোল লেগেছিল 770 টাকা। ওকে, যেখানে আমার এই টোলগুলো কভার হয়েছে। এই টোলগুলোর মধ্যে আমি যদি তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, 1 মিনিট, এই টোলগুলোর মধ্যে যদি আরও একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, যে কত টাকা আমার ওয়েস্ট বেঙ্গলে দিতে হয়েছে, কত টাকা আমার উড়িষ্যাতে দিতে হয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখান থেকে আমি জাস্ট স্টেটটাকে যদি এখানে রাখি, তো এখানে দেখো আমার উড়িষ্যার টোল প্লাজাগুলো থেকে গেছে টোটাল 445 টাকা, এবং ওয়েস্ট বেঙ্গলের যে টোল প্লাজাগুলো ছিল সেখানে গেছে আমার 325 টাকা। ইন টোটাল আমার 19 তারিখে গেছে 770 টাকা। ওকে, কম্বাইনিং অল দিস টোল প্লাজাস, ওকে, ইনক্লুডিং উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তারপরে 20 তারিখের যে টোল প্লাজাগুলো ছিল সেখানে কিছুটা ছিল উড়িষ্যার, কিছুটা ছিল অন্ধ্রপ্রদেশের। যেমন তোমরা দেখতে পাবে নিয়ার ভুবনেশ্বর উড়িষ্যা, যেটা তো আমি ভুবনেশ্বর থেকে এক্সিট করছিলাম এখানে। তো উড়িষ্যার 2টো টোল প্লাজা ছিল উড়িষ্যার, বাকিগুলো ছিল অন্ধ্রপ্রদেশের। ওকে,
তো এটা হচ্ছে সেকেন্ড দিনের গল্প, যেখানে আমি ভুবনেশ্বর থেকে ভাইজ্যাক যাচ্ছিলাম। তো এখানে যদি তুমি দেখো যে এই টোলগুলো, এখানে কিছুটা টোল রয়েছে উড়িষ্যার, কিছুটা টোল রয়েছে অন্ধ্রপ্রদেশের। ওকে, তার মধ্যে উড়িষ্যার কন্ট্রিবিউশন 225 টাকা গেছে উড়িষ্যাতে, অ্যান্ড অন্ধ্রপ্রদেশে গেছে 485 টাকা। তো সেকেন্ড দিনে আমার টোটাল টোল গেছে 410 টাকা। ওকে, অ্যান্ড থার্ড দিনে যখন আমি ভাইজ্যাক থেকে হায়দ্রাবাদ যাচ্ছিলাম, সেই দিনকে আমার টোল গেছে টোটাল অন্ধ্রপ্রদেশের জন্য গেছে 435 টাকা, 434 টাকা, অ্যান্ড তেলেঙ্গানাতে গেছে 425 টাকা। তো পরের দিনকে যে টোলটা, যেহেতু আমার জার্নি অনেকটা বেশি ছিল, প্রায় 700 কিলোমিটার মতো কভার করেছিলাম, তো সেখানে আমার টোল গেছে প্রায় 1059 টাকা। এরপরে আমি আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই যে কোন রাস্তাতে বা কোন হাইওয়েতে আমার কত টাকা টোল গেছে। সেটা যদি দেখতে চাই, তো সেখানে আমি কি করব, এখানে হাইওয়ে আমি দিয়ে দিলাম। তো এখানে যদি তোমরা দেখো, তো এখানে আমার প্রথম হয়েছে কি NH16 ওপর আমার গেছে 760 টাকা প্রথম দিনকে, পরে বিদ্যাসাগর সেতু 10 টাকা, ওটা ছাড়ো। NH16 পরের দিনকে আমি সারাক্ষণ শুধু NH16 ওপরেই ছিলাম, তো সেখানে আমার টোটাল গেছে 710 টাকাটা শুধুমাত্র NH16। পরের দিনকে একদম লাস্ট দিনকে আমার কাছে 634 টাকা, যেটা গেছে NH16 ওপরে। NH65 ওপরে গেছে আমার 375 টাকা। এছাড়াও ওয়ার্ডারে যখন আমি হায়দ্রাবাদ ঢুকে গেছি, তখন আমার কাছে 50 টাকা। তো ইন টোটাল আমার ওই দিনকে, যেহেতু এটা 22 তারিখের রাত্রেবেলা প্রায় 12টার দিকে এই ট্রানজ্যাকশনটা হয়েছিল, এটাও গেছে, এটাও আমি ধরে নিচ্ছি থার্ড দিনের সাথে। তো ওই দিনকে টোটাল আমার যদি দেখো, তো টোটাল আমার হয়েছিল সামওয়্যার অ্যারাউন্ড 2208 টাকা। সরি, এখানে আমার টোটাল হচ্ছে 2629 টাকা ইন টোটাল, ইনক্লুডিং 3 ডেজ। ওকে, এই 3 দিনের যে জার্নি ছিল, টোটাল আমার টোল লেগেছে 2629 টাকা। তো আমি অন এ ভেরি রাফলি হিসাব যদি দেখি, তো 2629 টাকা লেগেছিল। এবার আসি আমি পেট্রোলের কত টাকা কি খরচা হয়েছে। তো আমি প্রথম দিন যখন ফুল ট্যাঙ্ক করি, তখন আমার পেট্রোল কস্ট আসে সামওয়্যার অ্যারাউন্ড 3600 টাকার মতো। এরপরে আমি যখন সেকেন্ড দিন ফুল ট্যাঙ্ক করি, তখন আমার পেট্রোল কস্ট আসে 2500 টাকার কাছাকাছি। অ্যান্ড থার্ড দিনকে যখন আমি ফুল ট্যাঙ্ক করি, তখনও ওরকম 3000 টাকার মতো কিছু একটা এসেছিল। তো যদি আমি স্পেন্ডে গিয়ে দেখি, তো প্রথম দিন দেখো 3600 টাকা, সেকেন্ড দিনকে আমার 3000 টাকার পেট্রোল গিয়েছিল, অ্যান্ড থার্ড দিনকে আমার 2500 টাকার মতো পেট্রোল যায়। অ্যান্ড যেহেতু বললাম যে আমার শেষের দিকে এসে পেট্রোলটা ফুরিয়ে যায়, তো সেই মুহূর্তে আমি তখন প্রায় 2000 টাকার মতো পেট্রোল ভরেও নিয়েছিলাম, বাট আই উড রেকমেন্ড ইউ অ্যাটলিস্ট ফিল 800। ওকে, তো সেই কারণে আমি যদি পেট্রোলটা দেখি, বিকজ আমার অনেকটা তেল কিন্তু আমার গাড়িতে এক্সেস হয়ে গেছিলো, বিকজ আমি অনেকটা বেশি ভরে নিয়েছিলাম হায়দ্রাবাদে ঢুকে গিয়ে। তো সেখানে আমার ওই দিনকে পেট্রোল দেখো, টোটাল পেট্রোল গেছে আমার 9900 টাকা। ওকে, টোটাল পেট্রোল কস্ট। আচ্ছা, হোটেল যদি দেখি, তো প্রথম দিনে এসে আমি জিঞ্জার ভুবনেশ্বরে ছিলাম, তো পরের দিনকে আমি ছিলাম রেডিসন ব্লুতে। তো বেসিক্যালি আমার হয়েছে কি, এখানে আমি এমন একটা হোটেল খুঁজছিলাম যেখানে আমি চাইছিলাম গাড়িটা সুন্দরভাবে পার্ক করা যায়। ওকে, তো যে কারণে আমি একটু ভালো হোটেলেও থাকতে হয়েছিল। তো তোমরা চাইলে হোটেল কস্টটা নিজেদের মতো থাকতে পারো, এতটা দামি হোটেল না থাকলেও হবে, বাট দিস আর বেসিক্যালি 5 স্টার হোটেল, অ্যান্ড যেখানে আমার গাড়ি পার্কিংটা ভালোভাবে হয়ে যেত। তো সেই কারণে কিন্তু আমি এই হোটেলগুলোতে ছিলাম। অ্যান্ড তো টোটাল এগুলো ছিল পেট্রোলের কস্ট, এটা ছিল হোটেলের কস্ট। এছাড়া টোল আমি যেমনটা বললাম, আমি রাফলি ধরেছি 2600 টাকা। অ্যান্ড মিসলিনিয়াস যেমনটা তোমাদেরকে আমি এখানে অ্যাড করেছি, মিসলিনিয়াসের মধ্যে তোমার কী আসে, রাস্তায় যেতে যেতে অনেকটা সময় কি খিদে পেয়ে যায়, অনেকটা সময় তো খালি পেটে থাকা যায় না। তো কিছু তুমি দাঁড়িয়ে খেলে, বা কিছু জল কিনছো সারাক্ষণ ধরে, বা কিছু খাবার দাবার করছো, লাঞ্চ করছো, ব্রেকফাস্ট করছো, সেই কারণে আমি এখানে আরও 2000 টাকা অ্যাড করে রেখেছি। তো বেসড অন এটাও কিন্তু মিসলেনিয়াস, অনেকের খরচা হতে পারে, খরচা নাও হতে পারে। যদি তোমরা খাবার ঘর থেকে নিয়ে যেতে চাও, তো সেখানে তোমাদেরকে এত টাকা খরচা নাও হতে পারে। তো ইটস ডিপেন্ডস আপ টু ইউ। তো টোটাল আমি যদি বলি, টোটাল আমার খরচা হয়েছে এই ট্রিপটা থেকে 24,500 টাকা, যেখানে আমি রাফলি একটা হিসাব করেছি যে আমার এত টাকা পেট্রোল গেছে, এত টাকা হোটেলে গেছে, এত টাকা টোল গেছে, এত টাকা মিসলেনিয়াস, যেখানে আমি খাওয়া দাওয়া করেছি, ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ করেছি, এই জিনিসগুলো আমার এখানে গেছে। টোটাল 24,500 টাকা, যেটা আমার কলকাতা থেকে হায়দ্রাবাদ আসতে আমার বাই 4 হুইলার খরচা হয়েছে। ওকে, এরপরে আমি যে সেকশনটা তোমাদের সাথে কথা বলবো, ধরো তোমরা নিশ্চয়ই প্ল্যান করছো কলকাতা থেকে হায়দ্রাবাদ আসার বাই 4 হুইলার। তো কোন জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটার জন্য আমি একটা চার্ট বানিয়েছি। দেখো, যদি তোমরা একটা প্ল্যান করতে থাকো যে কখন কোন কোন জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমার জার্নি শুরু হওয়ার আগে তোমার ব্যাগ গুছিয়ে নাও। ওকে, আগের দিন বা তার 3-4 ঘন্টা আগে জার্নি শুরু হওয়ার আগে পুরো ব্যাগটা গুছিয়ে নাও, কোন কোন জিনিসগুলো তোমার দরকার সেগুলো তোমাদের গুছিয়ে নাও। অ্যান্ড তার আগে, ব্যাগ গুছানোর আরও আগে, সেটা হচ্ছে তোমাদের জার্নিটা শুরু হওয়ার আগে তোমার প্রেশার, মানে টায়ার প্রেশার কতটা রয়েছে, ফুয়েল লেভেল, তোমার ট্যাঙ্কে ফুয়েল আছে কিনা, পেট্রোল আছে কিনা, বা ডিজেল আছে কিনা, ব্রেক অয়েল এগুলো দেখে নাও, কুলেন্ট এগুলো দেখে নাও, ওয়াইফার ওয়াটার সেগুলো একবার দেখে নাও সেগুলো আছে কিনা। এরপর তোমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স, আরসি, ইন্স্যুরেন্স, পিইউসি সার্টিফিকেট, এই সমস্ত জিনিসগুলো তোমার কাছে আছে কিনা সেগুলো তোমরা দেখে নাও। গ্লোভ বক্সের মধ্যে তোমরা এগুলো ঢুকিয়ে রাখতে পারো। এছাড়াও এনশিওর করো যে ফাস্ট্যাগের যথেষ্ট ব্যালেন্স আছে কিনা,
বিকজ আমার এমন অনেকটা হয়েছিল, আমি ভাবছি যে আমার ফার্স্ট ট্যাগের মধ্যে টাকা রয়েছে, বাট আমি গিয়ে দেখছি যে উনি বলছেন যে তোমার এখানে ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো সেই জিনিসগুলো যাতে না হয়, ওখানে বেসিক্যালি ওয়েস্টেজ হয় টাইমটা, অ্যান্ড পিছনে প্রচুর গাড়ি এসে দাঁড়িয়ে থাকে যেগুলো কিন্তু হর্ন দিতে শুরু করে, হর্ন দিতে বিপ করতে থাকে। তো ইটস এ ভেরি ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন। আই উড রিকমেন্ড তোমার ফার্স্ট ট্যাগের মধ্যে ব্যালেন্স আছে কিনা সেটা আগে থেকে জেনে দেখে রাখো, অ্যান্ড দেখে নিয়ে তুমি টোল প্লাজাতে গিয়ে এন্ট্রি করো। ওকে, এগুলো হলো। এরপরে হচ্ছে তোমার ক্যারি ফার্স্ট কিট, টুল কিট, স্পেয়ার টায়ার, চার্জার, মোবাইলের চার্জার, ল্যাপটপের চার্জার, যেগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো কিন্তু ক্যারি করো। ফার্স্ট এড এই সমস্ত জিনিসগুলো ক্যারি করো বিফোর ইউ স্টার্ট ইউর জার্নি। এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আসি হোয়াইল ড্রাইভিং। যখন তুমি ড্রাইভ করছো সেইখানে, বিকজ তুমি কিন্তু এখানে ন্যাশনাল হাইওয়ের উপরে ড্রাইভ করছো, রাইট? তো সেখানে তোমার স্পিড লিমিট সামহার অ্যারাউন্ড 80 to 100। তুমি যখন NH16 যাবে তোমার ওখানে 100 কিলোমিটার পর্যন্ত তুমি তোমার স্পিড লিমিট তুলতে পারো। ওকে, বাট যখন তুমি কম স্পিডে যেতে থাকবে, অলওয়েজ মেনটেন দ্য লেফট লেন। ওকে, রাস্তার বাম দিকের লেনটা সবসময় কিন্তু লোয়ার ভেহিকেলের জন্য, লোয়ার স্পিড ভেহিকেলের জন্য। ওকে, যখন তুমি ডান দিকের লেনগুলোতে যাবে তখন তোমার হাই স্পিড ভেহিকেলের জন্য, অ্যান্ড ডান দিকের লেনগুলো তুমি তখনই ইউজ করো যখন তুমি ওভারটেক করতে চাও। ওকে, যখনই ওভারটেক করতে চাও তখন একদম এক্সট্রিম ডান দিকের লেনটা তুমি ইউজ করতে পারো, অ্যান্ড ওয়ান্স ইউ কমপ্লিটেড দ্য ওভারটেকিং দেন ইউ কাম ব্যাক টু ইয়োর ওন লেন। যে লেনে তুমি যাচ্ছিলে সেই লেনে তুমি ফিরে এসো। সেই জিনিসটা কিন্তু অবশ্যই করতে হবে। ওকে, ইউজ কারেক্ট লেন, যেমনটা তোমাদেরকে বললাম, লেফট ক্রুজ, রাইট ওভারটেক। লেফট লেনে তুমি ক্রুজ করার জন্য স্লোভাবে যেতে যাও, আর রাইট লেনের জন্য তুমি ওভারটেক করার জন্য তুমি রাইট লেনটাকে ইউজ করতে পারো। ওকে, মেনটেন 2 or 3 seconds ফলোইং ডিস্টেন্স। তো এখানে বেসিক্যালি যে গাড়িটা তোমার রয়েছে সেখান থেকে একটু যথেষ্ট ডিস্টেন্স তৈরি করো, কিছুটা সময়ের ডিস্টেন্স, কিছুটা জায়গা ফিজিক্যাল ডিস্টেন্স, সেটাও মেনটেন করো। ইউজ ইন্ডিকেটর হোয়াইল চেঞ্জিং দ্য লেন্স অফ টার্নিং। রাস্তার বাঁকগুলোতে বা ইন্ডিকেটর দিতে থাকো। এছাড়া যখন তুমি লেন চেঞ্জ করছো সেই সময়ও কিন্তু তুমি ইন্ডিকেটর দিতে থাকো অলওয়েজ, বিকজ নোবডি নোজ দ্য পিছনের ভেহিকেলটা আসছে কিনা, তুমি হয়তো দেখতেও পাচ্ছ না, তোমার কাছে ভিজিবিলিটি অতটাও ভালো নেই। এছাড়া তোমার আগের ভেহিকেল মানে বিপ দিতে থাকো বা ডিপার দিতে থাকো। সামওয়্যার ইউ অ্যালাউড দ্যাট পার্টিকুলার ড্রাইভার যে তুমি আসছো, আশেপাশে তুমি রয়েছো। অ্যাভয়েড সাডেন ব্রেকিং অর সার্ভিং। তো সাডেন ব্রেক, হঠাৎ করে ব্রেক করা, এই জিনিসগুলো কিন্তু করা যাবে না, বিকজ হঠাৎ করে ব্রেক করে দিলে পিছনের গাড়ি যে আছে সে পিছনে এসে দিয়ে মানে ধাক্কা লেগে যাবে, প্রবলেম হয়ে যাবে, সেটা করা যাবে না। ওকে, স্লো ডাউন অ্যাট কার্ভস, ইউটার্ন অ্যান্ড ফ্লাইওভার। তো স্লো ডাউন, গাড়িটাকে স্লো করো কার্ভসে, ইউটার্নে অ্যান্ড ফ্লাইওভারে। কার্ভস বেসিক্যালি যখন তুমি এইভাবে ঘুরছো হঠাৎ শার্প কার্ভ, তো সেখানে কিন্তু গাড়িটাকে স্লো করতে হবে। ইউটার্ন নিতে চাইছো সেখানে তোমার স্লো করতে হবে, অ্যান্ড ফ্লাইওভারে উঠতে বা নামতে তোমার স্লো করতে হবে। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখো। ওয়াচ আউট ফর স্ট্রেট অ্যানিমালস অ্যান্ড পেডেস্ট্রিয়ান। রাস্তায় কোনো যাত্রী চলাচল করছে কিনা বা কোনো অ্যানিমেল রয়েছে কিনা সেই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, এবং সেখানে তোমাকে স্লো করতে হবে। ওকে, এমন অনেক সময় আমার একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তোমাকে বলছি। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে তোমার একটা বাইক সামনে থেকে চলে যাচ্ছে, তো সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অলওয়েজ বি অ্যালার্ট অ্যাবাউট অল দিস। ওকে, রিটার্ন টু ইয়োর লেন আফটার ওভারটেকিং। একবার যখন ওভারটেকিং করা হয়ে গেল তুমি সঙ্গে সঙ্গে তোমার লেনে চলে এসো, তাহলে জিনিসটা ভালো হবে, বিকজ তোমার পিছনে যে ভেহিকেল রয়েছে সেও সেমভাবে এই জিনিসগুলোকে ফলো করছে। ওকে, ইউজ ডিপার হেডলাইটস ফর অনগোয়িং ট্রাফিক। যদি তোমাদের ওই দিক থেকে আপকামিং ট্রাফিক আসতে থাকে তো সেখানে তুমি ডিপার দিতে থাকো, সো দ্যাট ইউ অ্যালার্ট দ্যাট পার্টিকুলার পার্সন যে ইউ ওয়ান্ট টু গো ফার্স্ট। ওকে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর বি ইন ইয়োর লেন, যে কথাটা বলা হয়, বি ইন ইয়োর লেন। তুমি ওদিক দিয়ে আসছো, কেউ যদি তোমার রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে ডিপার দাও, ডিপার দিয়ে থাকে এটুকু বুঝিয়ে দাও, জাস্ট বি ইন ইয়োর লেন, ব্যাপারটা এরকম। ওকে, এরপরে হচ্ছে অ্যাভয়েড হাই বিম ইন ট্রাফিক জোনস। তুমি রাস্তা দিয়ে চলাফেরা করছো এবং ট্রাফিক জোনের মধ্যে তুমি হাই বিমটা ইউজ করো না। ওকে, ড্রাইভ স্লোয়ার অ্যান্ড স্টে অ্যালার্ট। রাত্রেবেলা নাইট ড্রাইভিংয়ের জন্য কিন্তু এই 3টে পয়েন্ট অবশ্যই মাথায় রেখো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইউ হ্যাভ টু টেক ব্রেকস। ইউ ক্যান নট তোমার জার্নিটাকে কমপ্লিট করতে পারবে না উইদাউট টেকিং ব্রেকস, বিকজ যখন আমরা গাড়িতে চলাফেরা করি, গাড়িতে যাতায়াত করি, তখন খুব ডিহাইড্রেটেড ফিল হয়, রাইট? তো সেই সময় অত্যন্ত পরিমাণে জল খেতে লাগে, আর অত্যন্ত পরিমাণে জল খাওয়ার সাথে সাথে খাবার দাবার এগুলো তো খেতেই লাগে। আচ্ছা, আরেকটা জিনিস আমার মনে পড়লো, যে জিনিসটা বলা দরকার, যে আমি যে মাইলেজটা তোমাদেরকে দেখালাম স্ক্রিনশটের মধ্যে দিয়ে, যে সামহার অ্যারাউন্ড 17 কিলোমিটার বা 20 কিলোমিটার, এই প্রত্যেকটা মাইলেজ কিন্তু কোনোদিন আমি ক্রুজ কন্ট্রোল মেনটেন করেছি, কোনোদিন আমি ক্রুজ কন্ট্রোল মেনটেন করিনি। সেগুলোর সাথেও আমার প্রত্যেকটা দিনই কিন্তু আমার এসি অন ছিল। আমার এসি অন ছিল অ্যারাউন্ড 24 ডিগ্রিতে, অ্যান্ড এসি অন থাকা সত্ত্বেও কিন্তু আমি ওই মাইলেজটা পেয়েছিলাম। তো এমনটা নয় যে তোমরা এসি অন করলে বা অফ করলে তোমরা ওই মাইলেজটা পাবে না। এসি অন করে 24 ডিগ্রিতে যদি তোমরা চালিয়ে রাখো তাহলেও কিন্তু ওই মাইলেজটা পাবে, যেটা আমি পেয়েছিলাম। আমি একটা দিনও কিন্তু এসি অফ ছাড়া গাড়ি চালাইনি। ওকে, তো সেই জিনিসগুলোর সাথে আমার হঠাৎ মাথায় পড়লো, তাই আমি বলে দিলাম। এছাড়াও অ্যাভয়েড ডিস্ট্রাকশন, ডু নট ইউজ মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং। তো মোবাইল ফোন ইউজ করো না। ওকে, অ্যান্ড এমার্জেন্সি টিপস, যেটা হচ্ছে হ্যাজার্ড লাইটস অ্যান্ড ট্রায়াঙ্গেল ডিউরিং ব্রেকডাউন। যদি গাড়িতে ব্রেকডাউন হয় তাহলে কিন্তু হ্যাজার্ড লাইট ইউজ করো। ওকে, যদি ব্রেকডাউন না হয় তাহলে কিন্তু ইউজ করার দরকার নেই। ওকে, অ্যান্ড ডোন্ট গো রিভার্স। কখনো রিভার্স যেও না। ইন কেস অফ এনিথিং আর্জেন্ট গো ফরওয়ার্ড, টেক এ ইউটার্ন। ওকে, ডোন্ট গো রিভার্স। ওকে,
অ্যান্ড তারপরে স্টে ইনসাইড দ্য লক কার ইফ স্ট্যান্ডার্ড অ্যাট নাইট, যদি তোমরা রাস্তায় থাকো তো গাড়ির মধ্যে লক করে দিয়ে তোমরা থাকো। ডায়াল 1033 ফর NHAI, যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, রোড সাইড এমার্জেন্সি হেল্প। ধরো তোমার পেট্রোল শেষ হয়ে গেল বা এনিথিং, এনি কাইন্ড অফ এমার্জেন্সি, কিছু প্রবলেম হলো, জাস্ট কল 1033। ওদের গাড়ি আশেপাশে ঘুরতে থাকে, প্রত্যেকটা হাইওয়েতে তুমি দেখতে পাবে। তো ইমিডিয়েটলি ইউ উইল গেট রেসপন্স, ইউ উইল গেট হেল্প। ওকে, কল 1033 টু গেট ইমিডিয়েট ইমার্জেন্সি হেল্প। ওকে, সো এই ছিল পয়েন্ট। তুমি চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অ্যান্ড এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, অ্যান্ড আশা করছি ভিডিওটি ভালো লাগলো। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করলাম কিভাবে কলকাতা থেকে আমি হায়দ্রাবাদ এসেছিলাম, কত টাকা খরচা হয়েছে, কোন কোন টোল প্লাজাগুলো আমাকে ইউজ করতে হয়েছে, কোন কোন টোল প্লাজা দিয়ে আমি এসেছিলাম, কোন রাস্তা দিয়ে আমি এসেছিলাম। তো যে রাস্তাটা মোস্টলি আমি এসেছিলাম NH16 ধরে, অ্যান্ড তারপরে আমি হায়দ্রাবাদের টার্ন নিয়েছিলাম NH65 ধরে। ওকে, অ্যান্ড এই এই চেকলিস্ট আইটেমগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বিকজ যখন তোমরা গাড়ি বেরোবে বা গাড়ি চালাবে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সো দ্যাট ইউ ফলো দ্য প্রপার ট্রাফিক রুলস, ট্রাফিক গাইডেন্স। সেই জিনিসগুলো মেনটেন করে তোমাদেরকে গাড়ি চালাতে হবে। অ্যান্ড don't get anger, don't show your anger, don't show your rage on the highway. Okay, no, if somebody wants to overtake you, go ahead, let them go. Okay, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, and keep a cool mind, calm mind and go. Okay, happy journey and best of luck for your happy journey.